আচ্ছা, নদী এত দেরি কেন করছে বলো তো? ডাকো ওকে। আপনি যান, ফ্রেশ হয়ে নিন কাকিয়া, আমি আপুকে নিয়ে আসছি। অদিতি কথা মতো সাইরা চলে গেল। অদিতি দরজা খুলে ঘরের ভিতর ঢুকে দরজার ভিতর থেকে বন্ধ করে দিল। তুমুল বুকে হাত দিয়ে বড় করে শ্বাস নিল। থ্যাঙ্কস ভাবি, আপনার এই উপকার আমি জীবনও বলবো না। অদিতি তাচ্ছিলের স্বরে বলল, এমন নোংরা একটা কাজে সাহায্য করে নিজেকে খুব বড় ঘৃণার পাত্রী লাগছে আমার। ছি, নদী আপু, তুমি এতটা নিচে কবে নেমে গেলে বলো তো? অদিতি তুমুলের দিকে ফিরে বলল, আর এই যে আপনি, লজ্জা করেন আপনার? একটা মেয়েকে একা বাড়িতে পেয়ে তার সুযোগ নেয়া। তুমুল সামান্য এগিয়ে আসলো। ভাবি, আমরা কোনো পাপ কাজ করছিলাম না। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম, দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এক ঘরে রাত কাটিয়েছে, সেটাকে তো পাপ বলে না, তাই না? তুমুলকে কিছু বলার সুযোগই দিচ্ছে না অদিতি। পিছন থেকে নদী চেঁচিয়ে বলল, ভাবি, আমরা স্বামী স্ত্রী। অদিতি পিছন ফিরে নদীর দিকে তাকালো। বিস্ময়ে চোখ ছানা বড় হয়ে গেছে তার। সন্ধিয়ান কণ্ঠে বলল। কি বলে আবার বলো? এবার তুমুল বলল, ভাবি, আমরা স্বামী স্ত্রী, বিয়ে করেছি আমরা। অদিতি বাকরুদ্ধ। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। ওরা বিয়ে করলো কবে? আর বাড়ির কাউকে না জানে নদী বিয়ে করতে পারে? এটাও সম্ভব নদীর দ্বারা? অদিতি ঘোর কাটে কারো পায়ের স্পর্শ পেয়ে নিচে তাকিয়ে দেখে নদী ফুলরে বসে অদিতির পা জড়িয়ে ধরেছে। কেঁদে কেঁদে অদিতিকে বলছে, দোহাই আমার ভাবি, কাউকে জানিও না তুমি। এই অবস্থায় বাবা মায়ের সামনে পড়লে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। দয়া করো ভাবি, ভাবি প্লিজ। অদিতি নদীকে টেনে তুলল। আরে আরে, কি করছো? পা কেন ধরছো আপু? ছাড়ো, আমি কাউকে বলবো না, ছাড়ো। অদিতিকে এ বাড়িতে আনার পরই নদী একমাত্র পাশে থেকেছিল। সেসব ভুলে যাবার মতো অকৃতজ্ঞ নয় অদিতি। তাছাড়া বিয়েই তো করেছে, ভুল কিছু তো আর করেনি। অদিতি একটু নরম হলো। আমি কাউকে কিছু বলবো না, কিন্তু এভাবে কয়দিন? সবাই তো সবটা জানবেই। আপনাকে আবারও ধন্যবাদ। সময় মতো আমরা জানাবো সকলকে। নদী অদিতির দুহাত জড়িয়ে ধরে বলল, তুমি ভাইয়াকেও বলবে না ভাবি। আমি কাউকে বলবো না, ভরসা রাখতে পারো। কিন্তু এখন ওনাকে এখান থেকে বের করতে হবে। অদিতি একটু ভেবে বলল, বাইরে দারোয়ান আছে, তাছাড়া বাড়ি ভর্তি লোক, কেউ না কেউ দেখবেই। এর চেয়ে উনি সারাদিন এখানে থাকুক, রাতে বেরিয়ে যাবে। নদী অবাক হয়ে বলে, কি বলছো? পাগল হয়ে গেছো? সারাদিন বাড়িতে কি করে থাকবে? এমনিতেও তোমার রুমে সারাদিন দিঘি ছাড়া কেউ আসে না, মা কাকিয়া, কেউ বেশি বের হবে না সারাদিন। তুমি ভেতর থেকে দরজাটা বন্ধ করে থাকবে। আমি বলবো তুমি পড়ছো, ওকে? ওকে। অদিতি চলে যেতে দুজন স্বস্তির শ্বাস ছাড়ল। নদী আলগোছে মাথা রাখলো তুমুলের চওড়া বুকে। দুজনে গোসল করে নিল, কিন্তু খিদেতে পেট চলে যাচ্ছে দুজনেরই। তুমুল বিছানায় বসে আছে আর নদী রুমের মধ্যে পায়চারি করছে। অদিতির রান্না হবে, তবে না খাবার নিয়ে আসবে। সাইপ রুমে বসে বসে ভীষণ বিরক্ত হচ্ছে। আজ অদিতিকে খুব কথা শোনাবে, সবসময় দূরে দূরে থাকা। আজ মজা বুঝাবে। এক কাপ কফিও ভীষণ দরকার। বাধ্য হয়ে নিজে গেল অদিতির খোঁজে। কানে ব্লুটুথ দিয়ে গান শুনতে শুনতে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ খেয়াল করলো গেটের সামনে কারোর জুতা রাখা, ছেলের জুতো। কিন্তু পুরুষ মানুষ এ বাড়িতে তিনজনই আছে। বাবা কাকা কেউই এ ধরনের জুতা পরে না। এটা সাইজের জুতাও না, তাহলে কার? বাইরে কারো জুতা ভিতরে কি করে আসবে? অদিতি কয়েকটা পরোটা আগে ভেজে নিয়েছে, সাথে দুটো ডিম আর দুইটা ছোট্ট বাটিতে সবজি। নদী কালকে রাতে বানিয়েছিল সবজিটা, ওদের খেতে দিতে হবে তো। দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়ে খাবারের ট্রেটা নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছে। অমনি সাইফের মুখোমুখি হলো। সাইফ ভুরু কুচকে তাকিয়ে আছে অদিতির দিকে। কার জন্য খাবার নিয়ে যাচ্ছে এই সময়? নদিয়াপুর জন্য। বেচারি পরীক্ষা কদিন পর, খুব পড়ছে তো, পড়ার চাপে খাবারই খেতে পারেনি সকাল থেকে। ও, তা দুইটা কেন? অদিতি আমতা আমতা করে বলল। এ- একটা নদিয়াপুর, আরেকটা দিঘির। সাইফ অদিতির দিকে একটু এগিয়ে এসে বলল, অন্যের পড়াশোনা নিয়ে খুব চিন্তা না? আপনার যে কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, সে বিষয়ে ভেবেছেন? অদিতি একটু পিছিয়ে গিয়ে বলল, কাল থেকে যাব। মনে যেন থাকে। আর তাড়াতাড়ি খাবারটা দিয়ে রুমে আসেন, আপনার আজ হচ্ছে। কিন্তু আমাকে তো রান্না করতে হবে। সাইফের রক্তচক্ষুর দিকে তাকিয়ে চুপসে গেল অদিতি। মাথা নিচু করে আলগোছে হাঁটা দিল নদী ঘরের উদ্দেশ্যে। সাইফ এখনো একই জায়গায় দাঁড়িয়ে। আজ ছাড়বে না অদিতিকে কোনোভাবেই। অদিতি খানিক এগিয়ে গিয়ে পিছন দিয়ে তাকালো।
সাইফ পকেটে হাত গুছিয়ে রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে এখন অদিতিকে দেখছে। অদিতি ফের এগিয়ে গেল নদীর ঘরের সামনে গিয়ে দরজা দুবার টোকা দেওয়ার পর নদী ভিতর থেকে জিজ্ঞেস করলো। কে? অদিতির গলা স্বর সতর্ক। নদী আপু, আমি, দরজাটা খোলো। নদী স্বস্তির নিঃশ্বাস নিয়ে দরজা খুলে দিল। এসো ভেতরে এসো। অদিতি খাবারের ট্রেটা নদীর দিকে এগিয়ে দিয়ে বলল, এখন যাওয়া যাবে না আপু, ওইদিকে তোমার ভাইয়া দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি খাবারটা নাও, আবার দরজা ভেতর থেকে বন্ধ করে দাও। নদী দেরি করলো না, খাবারের ট্রে হাতে নিয়ে ভেতরে রেখে অমনি দরজা আবার ভিতর থেকে সিটকিনি তুলে দিল। সাইফ গাঢ় হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। অদিতি এত পথ দ্রুত হেঁটে এলো, সাইফের কাছাকাছি আসতে হাতটার গতি থামিয়ে দিল। সাইফ পকেটে গোজা হাতটা বের করে অদিতির কাঁধ জড়িয়ে ধরে বলল। চলো। অদিতি নরম গলায় বলল, এমন করো না লক্ষ্মীটি, দেখুন না 12টা বেজে গেছে, এখন রান্না করব, তারপর বাড়ির সবাই খাবে তো। সো হোয়াট, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি, আধা ঘন্টার মধ্যে চলে আসবে। মা কাকে বলে দেবে তোমার শরীর ভালো না, এখন রুমে চলো। এর উপর অদিতি আবার কিছু বলতে পারবে নাকি, বাধ্য মেয়ের মতো চলে গেল সাইফের সাথে। অদিতি ঘরে ঢুকলে সাইফও পেছন পেছন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অদিতি রাগে গজগজ করতে করতে গিয়ে খাটের উপর বসলো। এখন দিনে দুপুরে ঘরে দরজা বন্ধ করে বসে থাকুন। সাইফ কাছেই এগিয়ে আসতে আসতে বলল। আমি কি বোকাচোদা নাকি যে বসে থাকার জন্য দরজা বন্ধ করেছে? অদিতির চোখ রসগোল্লার মতো করে সাইফের দিকে তাকালো। সাইফ অদিতির চাহনিতে একটু অবাক হয়ে ভুরু নাচালো। ভাইয়ের থেকে শিখেছেন তাই না? আপনাকে তো কখনো গালি দিতে শুনি না। সাইফ শব্দ করে হেসে ফেল। অদিতির পাশ ঘেঁষে বসে বলল, যে বলো, দাদা ভাইয়ের গালাগালগুলো ভালোই লাগে, বলো। আপনার লাগতে পারে, আমার মোটেও লাগে না। ছি, কি মুখের ভাষা ওনার, কি কথার ছিরি, ছোট বড় কিচ্ছু মানে না। সাইফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। দাদা ভাই বদলে গেছে দেখে ভালো লাগলো। কিন্তু অদিতি তারপরও নিশ্চিত হতে পারছে না আদৌ কি লোকটা ভালো হলো নাকি মেহেরজানের শোকে কিছুদিন নীরব হয়ে গেছে মাত্র। সাইফ অদিতির ঘাড়ের পাশে চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে আদুরে গলায় বলল, এই বউ, কি ভাবছো এত? অদিতি এখনো ভাবনায় ডুবে। তুজার প্রতি ভয় এত দূর তো কাটবে না ওর। যে নৃশংস রূপ তুজার দেখেছে, সেই রূপ থেকে তুজা যে এত দূর তো বেরিয়ে আসবে। কিন্তু অদিতি বোধহয় জানে না ওই নৃশংস পাষাণ লোকটার ভিতর একটা ত্যাগী রূপ আছে। আপনজনের ভালোর জন্য লোকটা নিজের সর্বস্ব বিলিয়ে দিতে সবসময় প্রস্তুত থাকে। যদিও সবার সামনে দেখায় তার চিত্রই বড়, কিন্তু ভিতর থেকে তার সম্পূর্ণ বিপরীত। নিজের পরিবার এবং ভাই বোনের ভালোর জন্য সে চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে, যা সকলেরই অজানা। অদিতির ঘোর কাটল ঘাড়ে প্রচণ্ড ব্যথায়, কুকিয়ে উঠল ব্যথায় সে। আনমনে কিছু ভাবতে দেখে সাইফ অদিতির ঘাড় বরাবর জোরে একটা কামড় বসিয়ে দিয়েছে। কামড়ের তীব্রতা খুবই বেশি ছিল। অপ্রস্তুত অবস্থায় এমন কামড় অদিতিকে মারাত্মক যন্ত্রণা দিয়েছে। ব্যথার চোখ ছলছল হয়ে এলো তার, নাকের পাটাও লাল হয়ে গেল। সাইফ অদিতির দিকে একবার তাকিয়ে আবার কামড় দেওয়া জায়গায় হাত বুলাতে লাগলো। বেশি ব্যথা পেয়েছো বউ? অদিতি সাইফের হাত সরিয়ে দিল নিজের কাঁধ থেকে। চোখের পানিগুলো টলমলো করছে। সাইফ নিজেও খেয়াল করেনি এতটা ব্যথা লাগবে, যে বউটা কেঁদেই ফেলবে। সাইফের কোনো আদর আর মানল না অদিতি, কষ্ট পেয়েছে ভীষণ। সাইফ যতই বোঝানোর চেষ্টা করছে, অদিতি ততই অভিমান দেখিয়ে সরে যাচ্ছে। এক পর্যায়ে বেরিয়ে গেল রুম থেকে। সাইফও ছাড়ল না, নিজেও গেল পিছন পিছন। কিন্তু ভাগ্য ওদের সাথে এক্কা দোক্কা খেলো। সিঁড়ি দিয়ে নামতেই সামনে পড়ল আঞ্জুমান। অদিতি কান্নারত লাল মুখশ্রী দেখে ভুরু গুটিয়ে নিল। সাইফও দৌড়ে থামিয়ে এক জায়গায় চুপ করে দাঁড়ালো। আঞ্জুমান এগিয়ে এসে অদিতির মুখে হাত দিয়ে বলল, কি হয়েছে বাবু, কাঁদছিস কেন? এই সাইফ, কি করেছিস ওকে? সাইফ মনে প্রাণে দোয়া করছে, আল্লাহ এই মেয়ে যেন আবার মুখ ফসকে কিছু বলে না দেয়। অদিতি কিছু না বলে চোখ মুছতে মুছতে এক দৌড়ে চলে গেল রান্নাঘরের দিকে। এবার সাইফকে কে বাঁচাবে আঞ্জুমানের থেকে? তুই বকেছিস ওকে? না না, একদম না। তাহলে? আঞ্জুমান সন্ধিয়ান চোখে তাকাই সাইফের দিকে। সাইফ এক নাগারে দুদিকে ঘাড় নাড়ে। আঞ্জুমান কটমট করে তাকিয়ে বলে, সে বাবু, তুই বৌমার গায়ে হাত তুলেছিস? দাঁড়া, আজই তোর বাবাকে বলছি। এত বড় অসভ্যতা তুই কোথা থেকে শিখলি? আঞ্জুমান বকতে বকতে চলে গেল
নিজের ঘরে। সাইফ থ মেরে দাঁড়িয়ে রইল। কি হয়ে গেল? তার মাথার উপর দিয়ে গেল সব। চেঁচাতে চেঁচাতে আবার রান্নাঘরের দিকে ছুটল। আরে এই বালের বউ, সাইফ হঠাৎ খেয়াল করলো নদী ঘরের সামনে কোনো পুরুষের অবয়। অদিতির কথা বাদ দিয়ে হাঁটা দিল নদীর ঘরের দিকে। একটু আগেও নদী ঘরের দরজা খোলা দেখা গেল। সাইফ কাছাকাছি আসতেই নদীর দরজা বন্ধ করে দিল। সাইফ দরজায় টুকা মেরে ডাকল। নদী, এই নদী, ঘরে আছিস? নদীর আত্মা কেঁপে উঠল। সাইফের কণ্ঠ শুনে ফিসফিস করে তুমুলের কানে কানে বলল, 100 বার করে যে বললাম বাইরে না যেতে, এখন কি হবে? আমি কি করব? ইম্পর্টেন্ট কল, রুমে নেটওয়ার্ক পাচ্ছিল না। এখন আপনার নেটওয়ার্ক ধুয়ে খান। ভাইয়া যা। কিরে, শুনতে পাচ্ছিস না আমার কথা? সাইফের ধমকে নদী আবারও কেঁপে উঠল। দরজাটা কি খুলবি নাকি ভেঙে ফেলবো? কড়াইয়ের গরম তেলে পেঁয়াজ ভাজার ছিট ছিট শব্দ ছাড়া আর অদিতির নাক টানার শব্দ ছাড়া রান্নাঘরে আর কোনো শব্দের আনাগোনা নেই। সাইফের এমন উদ্ভট কর্মকাণ্ড একদমই ভালো লাগে না অদিতির। রান্না করতে করতে চুলার আঁচ কমানোর সময় হঠাৎ মনে পড়ল এই বাড়িতে চুলায় মরিচের গুঁড়া রাখার কথাটা। ইস, কি বাজে ভাবি না আহত হতো অদিতি সেদিন। অদিতির ওপর রাগ মেটাতে জেবা গ্যাসের চুলার মধ্যে মরিচের গুঁড়ো রেখে দিয়েছিল, কিন্তু অদিতির বদলে চুলা প্রথম জ্বালায় আকবরের স্ত্রী। আগুন জ্বলার সাথে সাথে মরিচের গুঁড়োগুলো ছিটকে সে তার চোখে মুখে লাগে, আর পুড়ে যাওয়া গুঁড়োগুলোর বিভৎস গন্ধ আর ধোয়ায় চেঁচাই পুরো রান্নাঘর। কাশতে কাশতে বেরিয়ে আসে সকলে রান্নাঘর থেকে। আকবরের স্ত্রী খুব আহত হয়েছিল সেদিন। কথাটা মনে পড়তেই অদিতির গায়ে শিউরে ওঠে। জেবা অযথাই কেন এত জেদ করে ওর সাথে তা বুঝে আসে না অদিতির। নদীর দরজা খুলে দেখে সাইফ অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে নদীর দিকে। নদীর ভয়ে প্রাণটা শুকিয়ে গেল। মুখে হাসি রাখার চেষ্টা করলো। কি হয়েছে ভাইয়া? হঠাৎ এত ডাকছিলেন কেন? সাইফ গম্ভীর গলায় বলল। আগে তুই বল, দিনে দুপুরে দরজা বন্ধ করে রুমের মধ্যে কি করছিস? নদী আমতা আমতা করে বলল। আমি তো মানে। সাইফ কিছুটা তেতে উঠে বলল, কি মনে মনে করছিস? সকালে দেখলাম অদিতি তোর খাবার ঘরে এনে দিয়ে গেল, ওর থেকে দরজার বাইরে থেকে ডাকলেও দরজা খুলছিস না, সমস্যা কি তোর? নদী মাথা নিচু করে ফেল। সাইফ পুনরায় বলল, ও বাড়িতে দুদণ্ড বসার সময় পায়নি মেয়েটা। একা হাতে কত কাজ করেছে, বাড়িতে এসেছে, একটু রেস্ট করবে তা না, সকাল থেকে সে রান্না করে খাবারটা পর্যন্ত তোকে রুমে দিয়ে যেতে হচ্ছে। নবাব জাতি হয়ে গেছিস? এর আগেও তো তোকে পরীক্ষা কত দিতে দেখেছে, কই কখনো তেমন ঘর বন্ধ হয়ে থাকিস না? তোকে তো খাবারটা ঘরে দিয়ে যেতে হয়নি, এখন কত দেখে হিংসা করা শুরু করেছিস? নদী মাথা তুলে ছলো ছলো চোখে বলল, কি বলছেন এসব? আমি ভাবিকে কেন হিংসা করব? আমি তো। তোর আর কিচ্ছু ভালো লাগবে না, যা বোঝার আমি বুঝে গেছি। অদিতি এই বাড়িতে থাকি বলে সবার সমস্যা, তোর সমস্যা, কাকার সমস্যা, কাকির সমস্যা, সকলের সমস্যা। তো কালই আমি চলে যাবো বাড়ি ছেড়ে, অদিতিকে নিয়ে থাকিস তোরা তোদের মন মতো। অদিতি রাগগুলো সাইফ পুরোপুরি নদীর উপর ছেড়ে গেল। নদীর গাল গড়িয়ে পড়ছে নোনা জল। তুমুল দরজায় পিছন থেকে রাগে দাঁতে দাঁত চেপে মুষ্টি শক্ত করে দাঁড়িয়ে আছে। তার সামনে তার স্ত্রীকে কেউ এভাবে কথা শুনিয়ে গেল, এটা মোটেও সহ্য হচ্ছে না তুমুলের। কিন্তু এখন জবাব দেওয়ার উপায় নেই। তুমুল নদীকে বাহু ধরে টান দিয়ে রুমের ভিতর এনে দরজায় পুনরায় লাগিয়ে দিল ভেতর থেকে। চলো বাইরে, আর চলে যাবে তুমি আমার সাথে, আর এক মুহূর্ত তোমাকে এখানে রাখবো না আমি। নদী নিজেকে তুমুলের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি বলছেন এসব? পাগল হয়ে গেছেন? পাগল হবো না তো কি হব? তোমাকে কতগুলো কথা শুনিয়ে গেল, সারা বছর তো কাজ করো, একটা দিন রুমে রয়েছো, তাতে কি এমন হয়েছে? নদী মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, ভাইয়া তো ঠিকই বলেছেন। ভাবিও বাড়িতে অনেক কাজ করেছে জানেন, আবার বাড়িতে এসেও একটু রেস্ট নিতে পারছে না। অদিতি সারাদিনই সাইফের থেকে দূরে দূরে রইল। সাইফর রাগে কোনো কথা বলল না। রাতে দুজন দুদিকে ফিরে শুয়ে রয়েছে, কারো মুখে কোনো কথা নেই। এবার সাইফও আগ বাড়িয়ে কথা বলবে না অদিতির সাথে। দুজনের মনে দ্বিধা কাজ করছে, কেউ কথা বলছে না আগে থেকে। সাইফ চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। পিছন থেকে অদিতি ফুপানোর কান্নার আওয়াজ আসছে কানে। সাইফ তা তো কিছু বলল না। আরও কিছু সময় পার হলো ওভাবে। সাইফে ঘুম আসছে না, অদিতিও কান্না থামাচ্ছে না। এতক্ষণ কান্নার শব্দ আসলো, এখন শুধু ফোপানোর আওয়াজে আসছে। সাইফ পিছন ফিরে ঘাড় ঘুরিয়ে কিঞ্চিত বিরক্তি নিয়ে বলল, সারা রাত কেমন নাটক করবে, নাকি আমাকে একটু ঘুমাতে দেবে? আর না হলে তুমি এখানে শুয়ে শুয়ে কান্না করো, আমি অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছি।
অদিতি তা তো কোনো সাড়া দিল না, চুপচাপ শুয়ে রইল ওভাবেই। বেলা 8টা বাজে, জানালা দিয়ে রোদ আসছে ঘরের ভেতর। চোখে মুখে পানির ছিটা পড়তেই কপাল কুচকালো সাইব। এত সাত সকালে মুখে পানি কি মারছে? পিটপিট করে চোখ খুলতে দেখলো অদিতি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। পরনে জলপাই রঙের একখান সুতি শাড়ি, লম্বা চুলগুলো তোয়ালেতে ঝেড়ে এখন ছিঁড়ুনি দিয়ে আছড়াতে লাগলো। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। সাইফের আগের দিনের রাগ সব যেন মোমের মতো গলতে শুরু করলো। অদিতিকে দেখে অদিতি খাটের দিকে তাকাতে দেখলো সাইফ ওকে দেখছে। অদিতি তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। সাইফের রাগ ভাঙলেও অদিতি রাগ মোটো ভাঙেনি। চিরুনিটা ড্রেসিং টেবিলের উপর রেখে গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। সাইফের দেখায় ব্যাঘাত ঘটে বেশ বিরক্ত হলো। কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল অদিতির চলে যাওয়ার দিকে। কি সুন্দর বউটাকে দেখছিল, ওর এখনই চলে যেতে হলো। অদিতি যে সাইফকে দেখে চলে গেছে তা সাইফ বেশ ভালোই টের পেল। অদিতি টেবিলে নাস্তা সাজাতে ব্যস্ত। সাইফ ফ্রেশ হয়ে নিচে নামতেই হাসান চৌধুরী চেঁচামেচি শুনল বাইরে। তোমাদেরকে এমনি এমনি টাকা দেওয়া হয় নাকি সারা রাত ঘুমানোর জন্য মাইনে দিয়ে পুষছি তোমাদের? রাতের বেলা একজন অচেনা পুরুষ মানুষ বাড়ির ভিতরে ঢুকে আসে আর তোমরা কিছু করতে পারো না? সাইফ টি শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে গেল। কি হচ্ছে বাবা? আরে দেখো তো, রাতের বেলা কে যেন বাড়ির ভিতর থেকে গেট দিয়ে বেরিয়ে গেছে। এরা কেউ ধরতেই পারেনি, তাও আবার সে পুরুষ মানুষ ছিল। সাইফের তখন মনে পড়ল সে গেটের সামনে একজোড়া পুরুষ মানুষের জুতা দেখেছিল, কিন্তু তখন অদিতি পিছনে পিছনে যাওয়ার আর খেয়াল করা হয়নি বিষয়টা। আবার নদীর ঘরের সামনেও লাইটের আলোতে কোনো পুরুষের আভা দেখা গেছে। হাসান চৌধুরী রাখতে রাখতে ভিতর চলে গেল। সাইফ বাড়ির ভিতরে গেল সেই জুতা জোড়া ওখানে আছে কিনা দেখার জন্য, কিন্তু জুতো জোড়া ওখানে আর নেই। তার কপালে দীর্ঘ ভাঁজ পড়ল। কে এসেছিল বাড়িতে? ওরা তো আজ সকালবেলা এলো। তার মানে যখন কেউ বাড়িতে ছিল না তখন কেউ বাড়িতে এসেছিল। বাড়িতে তো শুধু নদী আর দিঘি ছিল, ওরা নিশ্চয়ই কিছু বলতে পারবে। সাইফ নদীর দিকে সন্ধিয়ান চোখে তাকিয়ে বলল, তোরও তো এই কদিন বাড়িতেই ছিলে, তাই না? নদী জবাব না দিল, দিঘি জবাব দিল। হ্যাঁ ভাইয়া, বাড়িতেই তো ছিলাম। সাইফ দিঘির দিকে তাকিয়ে বলল, তোকে না, ওকে জিজ্ঞেস করেছি আমি। তুই চুপ করে থাক। দিঘি চুপ করে গেল। নদীর ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। দিঘির মতো অত গুছিয়ে মিথ্যা কথা নদী বলতে পারে না। নদী দিঘির সাথে অদিতিরও ভিতরটা শুকিয়ে আসে ভয়ে। নদী শুকনো ঢোক গিলে বলল, হ্যাঁ, বাড়িতেই তো ছিলাম। তাই? কেউ আসেনি বাড়িতে? শুধু সিমি এসেছিল আর কেউ আসেনি। সাইফ আর কথা বাড়ালো না। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, নদীর উপর নজর রাখতে হবে। অদিতির দিকে তাকিয়ে বলল, কলেজ যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি গাড়ি বের করছি। সাইফ উঠে চলে গেল। অদিতি গেল রেডি হতে। চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে নিল। শাড়ি পাল্টে কালো রঙের একটা 3 পিস পরে ব্যাগে কয়েকটা বই ঢুকিয়ে নিল। ব্যাগটা কাঁধে দিয়ে বেরিয়ে গেল। আঞ্জুমান আর সাইরাকে বলে বিদায় নিয়ে অদিতি গেট পার হয়ে বাইরে আসে। সাইফ গাড়িতে বসে আছে। অদিতিকে আসতে দেখে পাশের গেট খুলে দিল। অদিতি গাড়িতে উঠে বসলেই সাইফ গাড়ি স্টার্ট করলো। মিনিট 5 যাওয়ার পর অদিতি সাইফকে জিজ্ঞেস করলো, আর কত দূর কলেজ? সাইফ জবাব দিল না। অদিতি একটু অপমান বোধ করলো। আগ বাড়িয়ে কথা বলতে যাওয়াই ঠিক হয়নি তার। আরও 10 মিনিট পর গাড়ি এসে থামলো কলেজের সামনে। সাইফ গাড়ি থেকে নেমে এসে অদিতির পাশে দরজাটাও খুলে দিল। অদিতি মুখ ভার করে গাড়ি থেকে নামলো। সাইফে করা ব্যবহারে মনটাই খারাপ হয়ে গেছে অদিতির। সাইফ অদিতির হাত মুঠোই ধরে নিয়ে এগিয়ে গেল কলেজের ভিতর। অদিতি কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে সাইফের দিকে। আরও কিছুটা সামনে যাওয়ার পর সাইফ অদিতির কাজ জড়িয়ে ধরে বলল, ক্লাস খুঁজে নিতে পারবে নাকি আমাকে যেতে হবে সাথে? অদিতি ছোট্ট করে বলল, পারবো। ক্লাস শেষে বাইরে অপেক্ষা করবে, আমি নিয়ে যাবো এসে। অদিতি ঘাড় কাত করে এগিয়ে গেল ভবনের দিকে। সাইফও এসে বসলো গাড়িতে। অফিসে যাবে এখন। অদিতি এগিয়ে যাচ্ছে সামনে, এমন সময় একজন লোকের সাথে ধাক্কা লেগে হাতের কাগজপত্রগুলো পড়ে গেল লোকটার। অদিতি বেখালির জন্য ধাক্কা লাগায় একটু ইতস্তত বোধ করলো। লোকটা হাঁটু মুড়ে বসে কাগজপত্রগুলো তুলছিল নিচ থেকে। অদিতি ভাবলো ওরও হেল্প করা উচিত। নিজেও লোকটার সাথে সাথে পেপারগুলো তুলে দিতে দিতে বলল, অনেক অনেক দুঃখিত, আমি একদমই খেয়াল করিনি। লোকটা হাস্যোজ্জ্বল মুখে বলল, ইটস ওকে, আমিও খেয়াল করিনি।
কালো ফর্মাল প্যান্ট আর ইন করা সাদা শার্ট পরনে লোকটার, দেখে মনে হচ্ছে কোনো বিদেশি সাহেব। অদিতি ভাবলো একে জিজ্ঞেস করবে ক্লাসের কথাটা। আমাকে একটু বলতে পারবেন ফার্স্ট ইয়ারের ক্লাস কোনটা? লোকটা কাগজগুলো ছাড়তে ছাড়তে বলল। সেকেন্ড ফ্লোর, রুম নম্বর 102। আর কথা বাড়ালো না লোকটা, আবার চলে গেল তার গন্তব্যের দিকে। অদিতি ক্লাসে গিয়ে দেখলো 25 থেকে 30 জন স্টুডেন্ট হবে, মেয়ের সংখ্যাই বেশি। সবাই অচেনা, কেমন অস্বস্তি হচ্ছে ওর। প্রথম টেবিল পাস করে পিছনে যেতে নিলে সামনের টেবিলে মেয়েটা ডাকলো। হেই শোনো। অদিতি পিছনে ফিরে দেখলো মেয়েটা ওর দিকেই তাকিয়ে আছে। আমাকে বলছেন? মেয়েটা হাস্যোজ্জ্বল মুখে উপনিস মাথা নাড়ল। অদিতি এগিয়ে গেল মেয়েটার কাছে। মেয়েটা অদিতির দিকে আঙ্গুল তুলে বলল, আজ প্রথম? অদিতি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মেয়েটা হেসে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, আফিয়া, তুমি? অদিতি স্মিত হেসে হাত মেলালো। অদিতি। এখানেই বসো না। অদিতি আফিয়ার পাশেই বসলো। মেয়েটা বড্ড মিশুক। ক্লাসে প্রফেসর আসার আগ পর্যন্ত দুজন গল্প করলো। বেশি কথা আফিয়াই বলেছে। ও 1 মাস ধরেই ক্লাস করছে, মোটামুটি সবই ওর পরিচিত। কথা বলতে বলতে প্রফেসর চলে আসলো। সকলে দাঁড়িয়ে পড়ল। গুড মর্নিং এভরিওয়ান। অদিতি দেখলো এটা সেই লোক যার সাথে সে বাইরে ধাক্কা খেয়েছিল। উনি তার মানে প্রফেসর। নিজের কাছে ভীষণ লজ্জিত অদিতি। শেষে কিনা স্যারের সাথে ধাক্কা। হাতে টান পড়তে ধ্যান ভাঙল অদিতির। আফিয়া হাত ধরে টানছে। কি হলো বসো? সবাই বসে পড়েছে। অদিতি একাই দাঁড়িয়েছিল। আফিয়ার কানে কানে বলল, উনি প্রফেসর? আফিয়া দাঁত দিয়ে নখ কাটছে। শুধু ওপনিস মাথা নাড়ল। অদিতি কানে কানে বলল, প্রফেসর সত্যেন্দ্রনাথ দত্ত। বলেই মুখে হাত দিয়ে ফ্যাস ফ্যাস করে হাসতে লাগলো। অদিতি কপাল কুঁচকে বলল, কি বলছেন এসব? কি বলেন আপনি আপনি করছো? আমরা তো ক্লাসমেট। ওনার নাম সরোয়ার আদিত্য। আমরা ফজলামো করে বলি সত্যেন্দ্রনাথ দত্ত। সরি। সামনের বেঞ্চের 2 জন কি এত ফুসুর ফুসুর করছো? আদিত্য স্যারের কথায় অদিতি এবং আফিয়া দুজনেই নড়ে চড়ে বসলো। স্যার রীতিমতো ক্লাস শুরু করলো। আফিয়া অদিতি কানে কানে আবার বলল, ক্লাস স্যার এটা। অদিতি শুধু ঠোঁট টিপে হাসলো, কিছু বলল না। একের পর এক কয়েকটা ক্লাস হলো। আফিয়া বেশ চঞ্চল, অদিতির মতো অত শান্ত না। পিছন থেকে রোহান আফিয়ার চুল টেনে বলল, কিরে শাকচুন্নি, আজ পাত্তা দিচ্ছিস না? আমাদেরও দিন আসবে। আফিয়া পিছনে ঘুরে রোহানকেও লাগিয়ে দিল দুঘা। অদিতিকে বলল, ক্লাস শেষে কিন্তু একসাথে ফুচকা খাবো। অদিতি কোনো টাকা নিয়ে আসনি, সেটা বলতেও লজ্জা করছে। আফিয়া অদিতিকে চুপ থাকতে দেখে বলল, কি হলো, খাবে না আমার সাথে ফুচকা? অদিতি কিছু বলার আগে মিহির ক্লাসরুমে ঢুকলো। সকলের উদ্দেশ্যে জোরে জোরে বলল, আজ আর ক্লাস হবে না, এখানেই শেষ। আফিয়া লাফ দিয়ে উঠে পড়ল। ব্যাগটা কাঁধে নিয়ে অদিতির হাত ধরে বলল, চলো চলো। অদিতিও উপায় না পেয়ে ব্যাগ কাঁধে নিয়ে আফিয়ার পিছন পিছন গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে আফিয়া অদিতিকে বলল, আজকের ফুচকা ট্রিট কিন্তু আমি দিব। অদিতি স্মিত হেসে বলল, তাহলে কাল কিন্তু আমার পালা, তুমি কিন্তু না করতে পারবে না। আফিয়া চোখ মেরে বলল, ওকে ডান। কলেজের সামনে ফুচকার দোকানটায় দাঁড়িয়ে দুজন ফুচকা খাচ্ছে। খেতে খেতে আফিয়া অদিতিকে বলল, ওহ, কথায় কথায় তোমার বাড়ি কোথায় সেটাই তো জানা হয়নি। বাসা কোথায় তোমার? অদিতি ছোট্ট করে বলল, বেইলি রোড। রোহন এসে আফিয়ার মাথায় একটা গাঁটটা মারল। আমাদের রেখে ফুচকা খাচ্ছিস? আফিয়া অদিতির দিকে তাকিয়ে বলল, পরিচয় হ, আমাদের নতুন বন্ধু, ওর নাম অদিতি। মুশফিক, রোহান এবং নিলয় তিনজনই অদিতির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। অদিতি ওদের সাথে হাত মেলাতে একটু অস্বস্তি বোধ করছে। আফিয়া ফুচকা মুখে নিয়ে বলল, আরে ইটস ওকে, আমাদের ফ্রেন্ডই তো সবাই। অদিতির জড়তা কাজ করলেও বাধ্য হয়ে হাত মেলালো ওদের সাথে। আফিয়া নিজের ফোনটা বের করে অদিতির দিকে এগিয়ে দিল। ফোন নাম্বার দে। অদিতি কণ্ঠ নিচু করে বলল, আসলে আমার ফোনটা বাড়িতে রেখে এসেছি। সো হোয়াট, নাম্বারটা দিয়ে যা, মুখস্থ নেই। অদিতি দেখলো গেটের বাইরে সাইফের গাড়ি এসে থেমেছে। ফুচকার প্লেটটা ফুচকাওয়ালার ভ্যানে রেখে দ্রুত ব্যাগ কাঁধে নিয়ে আফিয়াকে বলল, এই আমার গাড়ি এসে গেছে, আসছি। হ্যাঁ। মুশফিক অদিতি যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, বাবা, নিজের গাড়ি?
দুপুর 2টা। ফাল্গুন মাস পড়তেই ঢাকায় গরম পড়া শুরু হয়ে যায়। কোলাহলময় শহরের শীতের তুলনায় গরমে ধাঁচ একটু বেশি যেন। কালো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইফ। প্রায় 5 মিনিটের মতো হবে অফিসের কাজ শেষ না করে ফিরেছে। অদিতিকে বাড়িতে পৌঁছে দিয়ে ফের ছুটতে হবে অফিসে। এবার অদিতিকে একটা ফোন কিনে না দিলেই নয়। এতক্ষণে কল করে জানাতো যেত। অদিতিকে গেট অতিক্রম করে আসতে দেখে সাইফের একটু স্বস্তি হলো। দুহাত বাড়িয়ে দিল অদিতির দিকে। অদিতি এগিয়ে এসে সাইফের কাছাকাছি দাঁড়ালো। সাইফ অদিতির ব্যাগটা গাড়িতে রেখে বলল। বেশিক্ষণ ওয়েট করতে হয়েছে? অদিতি দুদিকে মাথা নেড়ে না বলল। সাইফ গাড়ির ডোর ওপেন করে দিল। অদিতি উঠে বসলো। দুজনে রওনা হলো বাড়ির দিকে। সাইফ ড্রাইভ করতে করতে বলল। কেমন লাগলো কলেজ? অদিতি ছোট্ট করে জবাব দিল। ভালোই। সাইফ বেশ বুঝতে পারছে ভোরটা ভীষণ রেগে আছে। গাড়িটা বাড়ির সামনে থামিয়ে বলল। এখন সময় নেই বোঝান, বাড়িতে এসে আপনার অভিমানের বিষয়টা দেখব। আসছে, আল্লাহ হাফেজ। সাইফ গাড়ি ঘুরিয়ে চলে গেল। অদিতি ভিতরে ঢুকছে গেট দিয়ে। বড্ড ক্লান্ত লাগছে তার। পিছন থেকে কেউ একজন ডাকলো। ভাবি। অদিতি থামলো। কণ্ঠস্বর কিছুটা পরিচিত মনে হলো ঠিকঠাক চিহ্নিত করতে পারল না। ডাকের উৎস খুঁজতে চারিদিকে চোখ বুলায়। গেটের অপর প্রান্তে বাইক নিয়ে দাঁড়ানো ছেলেটা হাত উঁচু করলো। অদিতি বুঝলো এই ডেকেছে। হেলমেটটা উন্মুক্ত করতে অদিতির কাছে সবটা স্পষ্ট হলো। এটা তুমুল। অদিতি বাড়ির দিকে একবার দেখলো, তারপর দারোয়ানকে বলল। চাচা, আপনি একটু চা পানি খেয়ে আসুন, অনেকক্ষণ হলো বসে আছেন। দারোয়ান অদিতির কথায় খুব খুশি হলো। গেট বেরিয়ে গেল বাইরে দোকানটায় যাওয়ার জন্য। অদিতি সতর্ক পায়ে এগিয়ে গেল তুমুলের দিকে। অদিতি কাছাকাছি আসতেই তুমুল সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করছেন তাও এই সময়? তুমুল বিনয়ের সাথে বলল। নদীকে ফোনে পাচ্ছি না ভাবি। বাইকে ঝোলানো ব্যাগটা অদিতির হাতে দিয়ে বলল। এটা একটু নদীকে দিয়ে দেবেন প্লিজ, ওর জন্য কিনেছি, প্লিজ ভাবি, না করবেন না। তুমুলের রিকোয়েস্ট ফেলতে না পেরে অদিতি ব্যাগটা নিল। ঠিক আছে, নিলাম। আপনি এখন যান প্লিজ। তুমুল আর দেরি করলো না, বাইক নিয়ে চলে গেল দ্রুত করে। অদিতি শপিং ব্যাগটা নিজের ব্যাগে ভরে বাড়িতে প্রবেশ করলো। দরজা খুলে দিল সাইরা। অদিতি ভিতরে ঢুকে ড্রয়িং রুমে বা আশেপাশে কোথাও নদীকে খুঁজে পায় না। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে আসে। নদীর রুমে গিয়ে দরজায় টোকা দেয়। নদীর গলা উঁচিয়ে বলে। খোলাই আছে। অদিতিকে ঢুকতে দেখে নদী তড়িঘড়ি করে বিছানা থেকে নামলো। অদিতি হেসে এগিয়ে আসে। নদীর দিকটা ব্যাগটা বাড়িয়ে দিয়ে বলে। তুমুল ভাইয়া পাঠিয়েছেন, নাও। নদী কিঞ্চিত অবাক হয়ে বলে। তুমি ওকে কোথায় পেলে আবার? আর বলো না, আমি কলেজ থেকে ফিরছি, সে সময় গেটের সামনে দেখা হলো। নদী ব্যাগটা খুলে দেখলো তাতে মেরুন রঙের একটা গাউন, সাথে একটা ছোট্ট চিকুট। ম্যাডাম, কাল এটা পরে তৈরি থাকবেন, ঘুরতে নিয়ে যাব আপনাকে, লাভ ইউ। নদী মুচকি হেসে অদিতির হাত ধরে বলল। থ্যাংক ইউ। অদিতি রুমে চলে আসে। রাত প্রায় 11টার পর সাইফ বাড়িতে আসে। বাড়িতে সকলে খেয়ে শুয়ে পড়েছে। কেবল অদিতি ড্রয়িং রুমে বসে সাইফের অপেক্ষায় ঝিমুচ্ছে। তারপর আসে সাইফ। ফ্রেশ হয়ে ফের ল্যাপটপ নিয়ে বসে। অদিতি ঘুমু চোখে সাইফের সামনে দাঁড়িয়ে বলল। নিচে যাবেন নাকি খাবার এখানে নিয়ে আসবো? সাইফ ল্যাপটপ স্ক্রিনে চোখ রেখেই বলে। কে এসেছে? অদিতি কোনো কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সাইফের হঠাৎ মনে পড়ল অদিতির জন্য আনা গিফটের কথা। কিন্তু অদিতি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে বোধহয়। নিজের ভুলো মনকে কয়েকটা গালি দিয়ে সাইফ প্যাকেটটা হাতে নিয়ে অদিতির কাছে যায়। এই তো শুয়েছে, এর মধ্যেই ঘুম? সাইফ অদিতি মুখের কাছে কমফোর্টার সরিয়ে আলতো করে গাল ছুঁয়ে দিল। অদিতি, এই অদিতি, বউ শুনছ? আমার বাচ্চা বিড়ালটা। অদিতির চোখ মুখ কুঁচকে ফেলে। কাছের ঘুমিয়ে ডিস্টার্ব করা মোটেও ভালো লাগছে না তার। চোখ বন্ধ রেখেই বলল। শুনছি তো। দেখো তোমার জন্য কি এনেছে। অদিতি এবার চোখ খুলো। সাইফের হাতে একটা খাপ। অদিতি ভালো করে দেখে বুঝলো এটা মোবাইল ফোন। সাইফের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সাইফ ফোনটা খাপ থেকে বের করে অদিতিকে দিল। অদিতি ঘুম ছেড়ে ফেলে উঠে বসলো। স্মার্টফোনটা সত্যি অনেক পছন্দ হয়েছে অদিতির। খুশিতে গদগদ হয়ে বলল। এটা আমার বুঝি? না, আমার বউয়ের। অদিতি ফোনটার দিকে হাত বাড়াতে সাইফ ফোনটা দূরে সরিয়ে নিয়ে নিজের গাল দেখালো আঙ্গুল দিয়ে। অদিতি মুচকি এসে ছোট্ট করে একটা হামি দিল সাইফের গালে। সাইফ মোবাইলটা অদিতিকে দিল।
সিম কার্ড দিয়ে দিয়েছি, এখন থেকে এটা তোমার। গত 2 দিন যাবৎ রাত 12টার আগে বাড়িতে ফিরে না তুজা। বেরিয়ে যায় সেই 8টা-9টার দিকে। কবিতাকে মানিক নয়তো আকবর স্কুলে দিয়ে আসে, আবার ওরাই কেউ নিয়ে আসে। লতিফার সাথে খাই দাই ঘুমায়। তুজা রাতে এসে ঘুমন্ত কবিতাকে একবার দেখে যায়। আজ 2-3 দিন হয়ে গেল জাবেদের দোকানেও যায়নি কবিতা। মনমারো হয়ে সোফায় বই নিয়ে বসে আছে। লতিফা দুধ গরম করে এনে কবিতাকে দিল। কবিতা মুখ বাহার করেই বলল, ও দাদু, আব্বাই কই যায় গো? হ্যাঁ মেলা কাম, তুমি খাও। কবিতা দুধের গ্লাসটা সরিয়ে দিয়ে বলল, আমারে 5 টাকা দিবা দাদু? লতিফা ভুরু কুঞ্চিত করে বলল, কি করবা টাকা দিয়া? কবিতা বাচ্চা সুলভ কণ্ঠে বলল, স্কুলে যাওনের পথে একখান লোক পড়ে, একটা পুরান থালা নিয়া হের মধ্যে টাকা কুড়ায়, রোজ আমার সামনে হাত বাড়ায়, মানিক চাচা 1 টাকাও দেয় না। আইস তুমি আমারে 5টা টাকা দিবা, আমি হ্যারে দিমু। লতিফা হাসল। আচ্ছা দিমু, অহন খাও, তোমার স্কুলে যাওয়ার সময় হইয়া গেছে, তৈরি হন লাগবো, মানিক চইলা আইলো বলে। কবিতা দুধ খেয়ে রেডি হয়ে নিল, স্কুল ড্রেস পরে। পিঠ পর্যন্ত চুলগুলো কদবানু লাল ফিতেতে বেঁধে দিয়ে বেনি করে দেয়। মানিক এসে গেটের সামনে ডাকছে। কইরে কবিতা, হয় নাই? হইছে, খাড়াও। লতিফা কবিতাকে এনে 20 টাকার একটা নোট দিল। কবিতা টাকাটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। এইটা তো বড় টেকা দাদু, 5 টাকা দাও। লতিফা স্কুল ব্যাগটা কবিতার কাঁধে দিয়ে বলে, এইটাই দিও। কবিতা টাকা হাতে নিয়ে বেরিয়ে যায়। মানিক সাইকেলে চড়ে স্কুলে দিয়ে আসে কবিতাকে। সকাল সকাল নদীর মন খুব খুশি, আজ তুমুলের সাথে ঘুরতে যাবে। নাস্তা করতে ডাইনিংয়ে আসে। অদিতি খাবার আনছে কিচেন থেকে। দিকির পরীক্ষা চলছে, গালে হাত দিয়ে সোফায় বসে রয়েছে। নদী পাশে বসে কুনুই দিয়ে মৃদু গুঁতো মারল। কি ভাবছিস রে? দিকি নদীর গায়ে হেলান দিয়ে বলল, ভাবছি কবিতার কথা। কি মিষ্টি মেয়েটা বলো। সাইফি রেডি হয়ে নিচে নামে অদিতি খাবার দিচ্ছে সবেকে। হাসান চৌধুরী খুব ভোরে বেরিয়ে গেছে। আঞ্জুমান অদিতিকে বলল, তুই বস, খেয়ে নি, আবার কলেজ যাবি তো? অদিতি খেয়ে নিল, রেডি হয়ে বেরিয়ে আসলো কলেজে যাবার জন্য। আজও সাইফ ওকে পৌঁছে দিয়ে তারপর অফিসে যাবে। গাড়ি থেকে নামার সময় ওয়ালেট থেকে কয়েকটা 500 টাকার নোট অদিতির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা রাখো। অদিতি টাকার দিকে তাকিয়ে বলল, এটা কেন? প্রয়োজন হতে পারে। অদিতি টাকাটা নিয়ে ব্যাগে রাখলো। সাইফ অদিতিকে আরও বলল, আমার নম্বর সেভ করে দিয়েছে, ক্লাস শেষে কল দিবে। আচ্ছা। অদিতি ভিতরে গেল। সাইফও চলে গেল অফিসের উদ্দেশ্যে। গেট পার হতেই আফিয়া এলো কোথা থেকে ছুটে। হে সুইটার্ট। অদিতি মুচকি হেসে বলল, কেমন আছো? আফিয়া অদিতির হাত ধরে বলল, আমি ভালোই আছি, চল ক্লাসে চল। দুজনে ক্লাসে গিয়ে বসলো। আজ ফার্স্ট বেঞ্চটাতে অন্যরা বসেছে। অদিতি আর আফিয়া দ্বিতীয় বেঞ্চটাতে বসলো। আফিয়া গায়ে ওড়না পরে না। বিষয়টা অদিতির কেমন একটা লাগলেও মুখে কিছু বলে না। পরনে লেগিংস আর একটা 1 পিস। চুইনগাম চিবুচ্ছে আর ফোন চাপছে। অদিতির দিকে তাকিয়ে বলল, তোকে বললাম নাম্বারটা দিতে। অদিতি নিজের ফোন বের করে আফিয়ার দিকে এগিয়ে দিল। আফিয়া ফোনটা এদিক ওদিক ঘুরিয়ে দেখে বলল, বাপ্পা, এত দামি ফোন, নতুন মনে হয়েছে। অদিতি মুচকি হেসে শুধু মাথা উপর নিচ নাড়ালো। আফিয়া অদিতির ফোনে নিজের নম্বর তুলে কল করলো, তারপর অদিতিকে দিয়ে দিল। এটা আমার নাম্বার, সেভ করে নে। কিছুক্ষণ পর মুশফিক আর রোহান এলো। ওদের পিছনে ছিটে বসলো দুজন। রোহান অদিতির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই অদিতি। অদিতি আজ হাত মেলালো না, পিছন দিকে ফিরল না, শুধু মুখে বলল, হাই। রোহান আফিয়ার দিকে তাকিয়ে নাক মুখ কুঁচকাল। আফিয়া মুখ বেঁকালো রোহানকে। ক্লাসের ফাঁকে রোহান এটা ওটা জিজ্ঞেস করেছে অদিতিকে, কিন্তু অদিতি তেমন রেসপন্স করে না। ক্লাস শেষে আফিয়া নিজেই বলল, আজ কিন্তু তোর ট্রিট দেওয়ার কথা বে। অদিতি স্মিত হেসে বলল, নিশ্চয়ই। রোহান আর মুশফিক বলল, আমরা কি বাদ? আফিয়া ওদের বলল, একদমই না, তোদেরও দিবে। কিরে বেব?
বল। অদিতি মাথা নেড়ে শুধু সৌজন্যমূলক হাসি দিল। মাঠে 4 জন গোল হয়ে বসে ফুচকা খাচ্ছে। অদিতি খেতে খেতেই ভুলে গেছে সাইফকে কল দেওয়ার কথা। 2টা বাজতেই সাইফ নিজ থেকেই কল করলো অদিতিকে। রোহান অদিতিকে বলল, আচ্ছা অদিতি, তোমার ফ্যামিলির সবাই কি তোমার মতো এত কিউট? মুশফিক ঠোঁট টিপে হাসলো। রোহান যে অদিতিকে পটানোর চেষ্টা করছে তা ভালোই বুঝেছে ও। আবারও কিছু বলবে এমন সময় অদিতির কল আসলো। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো সাইফের নম্বর। রিসিভ করলো। ওপাশ থেকে শোনা যায় সাইফের হাসকি কণ্ঠস্বর। ক্লাস শেষ হয়েছে বাচ্চা বিড়াল? আমি এক্ষুনি আপনাকে কল করতাম। হ্যাঁ, শেষ ক্লাস। ভিতরে ওয়েট করো, আমি 10 মিনিটে আসছি। অদিতি কল কেটে ফোন আবার ব্যাগে রেখে দিল। ওদের উদ্দেশ্যে বলল, আমি আসছি তাহলে। আফিয়া কিছুটা জোর দিয়ে বলল, আর একটু বস, একটু পর বাড়ি গেলে কি এমন হবে? অদিতি ব্যাগ কাঁধে নিয়ে উঠে পড়ল। না রে, উনি রাগ করবেন। রোহান কপাল কুচকায়। এই উনিটা আবার কে? রোহান বলল, তাহলে আফি চল আমরা উঠি। আফিয়াও সাই দিল। 4 জনই উঠল। অদিতি ফুচকার বিল মিটিয়ে ক্যান্টিন থেকে পানি খেয়ে এলো। এতক্ষণে সাইফ এসে গিয়েছে। 4 জনে গেট দিয়ে বেরিয়ে আসছে। সাইফ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে ফর্মাল পোশাক, কোটটা খুলে হাতে নিয়েছে, চোখে সানগ্লাস। অদিতি সাইফের দিকে এগিয়ে গেল। সাইফ চোখ থেকে সানগ্লাসটা খুলে মুচকি হেসে অদিতিকে সামান্য জড়িয়ে ধরল। আফিয়া আর রোহান সেলফি তুলতে ব্যস্ত। মুশফিক দুজনকে ডেকে দেখালো দৃশ্যটা। ওরা দুজনই হতবাক। অদিতিকে যথেষ্ট ভদ্র লাগে, তবে এটা কি? রোহান দাঁত কিরমির করে বলল, মালটা কে বলতো? মুশফিক বলল, কি জানি ভাই, আমার তো কেমন সন্দেহ হচ্ছে। আফিয়া দুজনকে থামিয়ে বলল, তোরা চুপ কর তো, ভাইও তো হতে পারে। দেখছিস না ছেলেটা কত সুন্দর, অদিতিরই কোনো ফ্যামিলি মেম্বার হবে। রোহান কনফিউশন নিয়ে বলল, হবে বলছিস? আফিয়া জাজি উঠে বলল, না হওয়ার কি আছে, এতক্ষণ তো খুব বলছিলি অদিতি তোমার ফ্যামিলির সবাই কি তোমার মতো কিউট নাকি? কথাটা ব্যঙ্গ করে বলল আফিয়া। তারপর চোখ ছোট ছোট করে রোহানের দিকে তাকায়। ব্যাপার কি বলতো, তোর এত সমস্যা কিসের? ভাই হোক বা বয়ফ্রেন্ড, তোর কি তাতে? রোহান ঘাড় চুলকাতে চুলকাতে বলল, ভালো লেগেছে বল। মুশফিক আর আফিয়া খিলখিল করে হেসে ফেলল। রোহান মুখ কালো করে বলল, হাসার কি আছে? মুশফিক হাসতে হাসতে বলল, নিজের চেহারাটা দেখ ভাই, বাদরের গলায় মুক্তোর মালা মানাবে না। রোহান আফিয়াকে রিকোয়েস্ট করে বলল, বান্ধবী ম্যানেজ করে দে না, ওই দে না, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। আফিয়া একটু ভেবে বলল, যদি ছেলেটা ওর ভাই হয় তাহলে আমি অদিতির ভাবি হচ্ছি। 3 জনই হাসলো। রোহান আফিয়ার থেকে অদিতির নাম্বারও নিয়ে নিল। আজ সাইফ অদিতিকে নিয়ে বাড়িতে এসেছে, অফিসে যায়নি আর। ফ্রেশ হয়ে অদিতি নিচে গেছে। সাইফ ডিভাইনে গা এলিয়ে মোবাইলে গেম খেলে। অদিতির ফোনটা পাশে, টুংটাং শব্দে মেসেজ আসে। সাইফ গেমটা পজ করে অদিতির ফোন হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে মেসেজটা, হাই অদিতি, ঠিকঠাক পৌঁছে গেছো তো? সাইফ ভুরু গুটিয়ে নিল। নম্বরটা সেভ করা না। অদিতির ফোনে শুধু 3টা নাম্বার সেভ করা, একটা আঞ্জুমান, আরেকটা সাইফের, আর 2টা সাইফ নিজেই সেভ করে দিয়েছিল। 3য় নাম্বারটা আফিয়ার। এরই মধ্যে আবার মেসেজ আসে, আমি রোহান, চিনছো? একসাথে ফুচকা খেলাম। সাইফের মাথায় এবার কিছুটা ধরলো। কলেজে কেউ হবে? সাইফ টেক্সট করে, কল মি। রোহন তো মহা খুশি। অদিতি নিজে থেকে কল দিতে বলেছে। বেলকুনি ঝিরিঝিরি শীতল হাওয়ায় সাইফের সিল্কি চুলগুলো নড়ে চড়ে উঠছে বারবার। গায়ে ব্ল্যাক কালার ওভারসাইজ হুডি, এক হাত হুডির পকেটে গুজে অপর হাতে শক্ত করে ধরে আছে অদিতির মোবাইল। চোখ মুখ কঠিন, চল শক্ত করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। কলের অপেক্ষা করছে মেসেজ করা মানুষটার, কারণ ব্যক্তিটি জানিয়েছে 5 মিনিট পরে কল করবে। 5 মিনিট গিয়ে 20 মিনিটে ঠেকেছে, কিন্তু এখনও কল আসেনি। সাইফ চাচ্ছেও না কলটা সে আগে করতে। সাইফ চাচ্ছে মেসেজ করা ব্যক্তিটি আগে কল করুক। কার এত বড় সাহস তার বুকে মেসেজ দেয় রাত বিরতে? সে রাতে আর কল আসলো না। সাইফও অদিতিকে কিছু বলেনি, কারণ সাইফ জানে অদিতি ফোনের বিষয়ে এত ভালো বোঝে না। কিছু বোঝে না বললেই চলে। আগে কখনো স্মার্টফোন ব্যবহার করা তো দূর, দেখেও নি। গ্রামের মেয়ে তো তাই। আর বুঝলেও বাকি এসবে অদিতির রুচি আসবে না। যে কোনো ছেলে বন্ধুকে নাম্বার দিয়ে আসবে, কিন্তু যে মেসেজটা করেছে সে নিশ্চয়ই জেনে বুঝেই করেছে। তাকে একটা শিক্ষা তো দিতেই হয়। পরের দিন সকালে সাইফের ঘুম ভাঙে অদিতির আগে।
কাল প্রায় রাত 3টা পর্যন্ত জেগেছিল, মাথাটা বড্ড ধরে আছে। অদিতি ঘুমোচ্ছে ভেবে আর ডাকলো না, নিজে চলে গেল কিচেনে কফি বানানোর জন্য। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় সাইফের চোখ ছানা বড়া হয়ে গেল। অনেকটা ঝুঁকে একটা কাপড় দিয়ে ডাইনিং টেবিলটা পরিষ্কার করছে চামেলি। রোজকার মতো আজও কোমর, পিঠ এবং বুকের ভাঁজ উন্মুক্ত রেখে শাড়ি পরেছে। ঝুঁকে টেবিল মোছার দরুন আরও বিচ্ছিরি লাগছে তার গলার নিচের অংশ।